নমস্কার। সমবেত অনুধ্যানে আমরা স্মরণ করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবন। তিনি বলেছেন, ব্রহ্মচর্য নিতে যখন মঠে আসি তখন কথামৃতকার মাস্টারমশায়ের পুণ্য দর্শন লাভ করি। একদিন সন্ধ্যায় দুজন সন্ন্যাসীর সঙ্গে আমি তার বাড়িতে যাই। সেদিন তিনি আমাদের সঙ্গে একটানা 3 ঘন্টা কেবল ঠাকুরের প্রসঙ্গই করেছিলেন। বিদায় নিতে যখন উঠে আসছি তখন তিনি বললেন, 1 ঝুড়ি ফল মিষ্টি নিয়ে যাও। ঝুড়িটি তার হাত থেকে নেওয়ার সময় আমি জিজ্ঞাসা করলাম, এগুলি কি ঠাকুরকে নিবেদন করার জন্যে? মাস্টারমশাই বললেন, না না, সাধুদের জন্যে, সাধুরা খেলেই হবে। ঠাকুর আমাকে বলেছেন সাধু সেবা করতে। ঝুড়িটি নিয়ে এসে আমি মঠের ভাণ্ডারে দিয়ে শ্রীমর এই ইচ্ছার কথা বললাম। সন্ন্যাসের পর রঙ্গনাথানন্দজি আবার ফিরে গেলেন নিজের কর্মক্ষেত্র মহীশূর আশ্রমে। সে সময় আশ্রমের অবস্থা মোটেই ভালো ছিল না। বাইরে ভিক্ষাতেও বেরোতে হতো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মহাপুরুষ মহারাজ তাকে সন্ন্যাসের আগেই গেরুয়া পরে ভিক্ষার অনুমতি দিয়েছিলেন। এ সময় আশ্রমের নানাবিধ কাজের সঙ্গে সঙ্গে চলত শাস্ত্র, আর বিশেষ করে স্বামীজির বাণী ও রচনার অধ্যয়ন ও গভীর মনন। গীতা, বিবেক চূড়ামণি, উপনিষদের শ্লোক তিনি এ সময় কঠোর নিয়মের সঙ্গে মুখস্থ করেছিলেন। এ সময় যোগাসনে পারদর্শী একজন ব্যক্তির কাছে যোগাসন শিখেছিলেন এবং সে অভ্যাস চিরদিন অটুট রেখেছিলেন। 1932 সালে মহীশূরে শুরু হয়েছিল স্টাডি সার্কেল। সেখানে অন্যান্য সন্ন্যাসী পড়ুয়াদের মধ্যে তিনিও যোগদান করেছিলেন, যদিও তিনি তখন ব্রহ্মচারী জ্যোতি চৈতন্য। অন্যান্য সহপাঠীর মধ্যে ছিলেন স্বামী ভূতেশানন্দজি, স্বামী বিমুক্তানন্দজি, স্বামী সিদ্ধেশ্বরানন্দজি প্রমুখ। মহীশূর আশ্রমে স্কুল ও কলেজের ছাত্রদের জন্যে যে ছাত্রাবাস ছিল তার তত্ত্বাবধান তিনিই করতেন। ছাত্রদের নিয়ে খেলাধুলা, সাঁতার, জিমন্যাস্টিক, কুস্তি, ভলিবল খেলা চলত। আর কথায় কথায় ছাত্রদের মধ্যে স্বামীজির কথা আলোচনা এবং তাদের ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ করার চেষ্টা চলত। মহীশূরেই 1927 সালে সিদ্ধেশ্বরানন্দজি ও তিনি গান্ধীজিকে প্রথম দর্শন করেন। এর পরেও তাকে দেখেন ব্যাঙ্গালোরে 1936-37 সালে। মহীশূরের পর্বের কথা তিনি পরে বলেছেন, 1932 থেকে 1934 পর্যন্ত মহীশূর আশ্রমে থাকাকালীন আমি তখনকার একটি জনপ্রিয় গ্রন্থ পড়তে খুব ভালোবাসতাম। গ্রন্থটির নাম ক্যারেক্টার অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ লাইফ। গ্রন্থটির একটি কথা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং সেটি আমি পরবর্তীকালে আমাদের নবীন প্রজন্মের কাছে বক্তৃতায় বহুবার বলেছি। সেটি হলো এই, অল্প বয়সীরা চায় প্রশংসা পেতে, কিন্তু তার চেয়ে ভালো হলো প্রশংসনীয় হয়ে ওঠা। অর্থাৎ এমন কাজ করতে হবে যে সহজেই সেটা অন্যের প্রশংসা আদায় করে নেবে। রামকৃষ্ণ সংঘে যোগ দেওয়ার পর মহারাজ বলছেন, আমি যেসব সেবাকর্মে নিযুক্ত ছিলাম তাদের মধ্যে একটি হলো জেলবন্দি আসামিদের কাছে ভাষণ দেওয়া। এটা প্রথম শুরু হয়েছিল 1933-34 সালে। সেখানে জনাকুরি বন্দি আসতো। তারপর শুরু হলো ব্যাঙ্গালোর জেলে। স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী সোমানন্দ এই কাজের সূত্রপাত করেছিলেন অনেক বছর আগে, তখনকার মহীশূর সরকারের আহ্বানে। জেলের মধ্যে শ্রীরামকৃষ্ণের একটি ছোট মন্দির ছিল এবং পূজার জন্যে সামান্য কিছু অর্থ মঞ্জুর করা হয়েছিল। 1935 সালে মহারাজ চলে আসেন ব্যাঙ্গালোরে আশ্রমের কর্মী হিসাবে, যদিও তখন অধ্যক্ষ স্বামী সিদ্ধেশ্বরানন্দজি। আবার আশ্রমের সব কাজেই মহারাজ আগ্রহের সঙ্গে লেগে পড়লেন। এ সময় কিছু তরুণ যুবক ব্যাঙ্গালোর আশ্রমে যাতায়াত শুরু করে। তাদের কাছে তখন ব্যাঙ্গালোর আশ্রম শান্তির নিবাস, স্বস্তির নিকেতন। স্বাভাবিকভাবেই এদের দলপতি যুবক সন্ন্যাসী স্বামী রঙ্গনাথানন্দজি, এদের খেলার সাথীও। এছাড়া যুবকদের নিয়ে নৈশ বিদ্যালয় স্থাপন ও ছোটোখাটো সেবা কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন। এমনকি তাদের নিয়ে কখনো কখনো বেড়াতে যেতেন, তীর্থ দর্শন, এমনকি বনভোজনেরও ব্যবস্থা করতেন।
এই সময় বিবেক সাধনা সংঘ শুরু হয়, হাতে লেখা পত্রিকা চালু হয়। সব কিছুর উদ্দেশ্য স্বামীজির আদর্শে যুবকদের জীবন গঠন করা। সে সময়ের কিছু কথা তিনি বলেছেন। আমি ব্যাঙ্গালোর আশ্রমে এলাম 1935 খ্রিস্টাব্দে। সোমানন্দজি দেহত্যাগ করলেন তার পরের বছর। তারপর আমাকে এই কাজের, অর্থাৎ জেলবন্দি আসামিদের কাছে ভাষণ, এই কাজের ভার নিতে হলো। সানন্দে আমি প্রত্যেক রবিবার সকালে ওই কাজ করতাম। 40 থেকে 50 জন বন্দি আসতো। আমি তাদের কাছে কিছু জাতীয়তাবাদী চিন্তাভাবনা ও গীতা থেকে কিছু কিছু ভাব তুলে ধরতাম। তাদেরও ভালো লাগতো। সেই বছরের কোনো সময় আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমার শ্রোতাদের মধ্যে রয়েছে কিছু নতুন ধরনের বন্দী। যেমন দুজন কংগ্রেস নেতা, পরে যিনি হয়েছিলেন তাদের মধ্যে একজন কেন্দ্রীয় রেলমন্ত্রী, আরেকজন পরে হয়েছিলেন মধ্যপ্রদেশের গভর্নর। এইভাবেই মহারাজ কাজ চালিয়েছিলেন, ঠাকুরের ভাব প্রচার করেছিলেন জেলবন্দি আসামিদের মধ্যে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।